তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না, তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না। প্রিয় মানুষটার ভালোবাসার সাথে ধোয়াওটা এক কাপ চা আপনার সকালটাও মিষ্টি করে দিতে পারে, মন আর শরীরকে চাঙ্গা করে দিতে পারে দারুণ একদিনের শুরু। চা ভালোবাসার না এমন বাঙালি হয়তো খুঁজে পাওয়া যাবে, তবে সংখ্যায় খুব বেশি না। কেননা চায়ের বিকল্প তো চাই। ১৬৫০ সালে চীনে প্রথম বাণিজ্যিকভাবে চায়ের চাষ শুরু হয়। এরপর ভারতবর্ষে শুরু হয় ১৮১৮ সালে। চীনে উৎপত্তি হওয়া একটি পানীয় কিভাবে বাংলাদেশ, ভারত সহ পুরো উপমহাদেশে এত জনপ্রিয়তা পেল, সে গল্প শোনাতেই আপনাদের আজ নিয়ে এসেছি চায়ের রাজ্যে। দর্শক, আমি হোসাইন শাহাদাত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি ঈদ স্পেশাল বিজনেস এক্সপ্রেসে। চারদিকে সবুজ আর সবুজ, যতদূর চোখ যায় শুধু সারি সারি চায়ের গাছ, মাঝে আঁকাবাঁকা সরু পথ আবারও মিলেছে সবুজে। রাজধানী ঢাকা থেকে ২২০ কিলোমিটার দূরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ১০০০ একরেরও বেশি জমি নিয়ে গড়ে তোলা হয়েছে হালদা ভ্যালি টি এস্টেট। বর্ষা শুরুর হালকা বৃষ্টি চা বাগানের সৌন্দর্যকে বাড়িয়েছে বহুগুণ। চা বাগানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এখানে কোথাও কোনো কোলাহল নেই। কান পাতলেই শোনা যায় বাগানের নীরবতা। এমন নীরবতার মাঝে কানে বাজে শুধুই শ্রমিকদের পাতা ছেঁড়ার শব্দ। বাংলাদেশ চা বোর্ডের দেয়া তথ্য মতে দেশ স্বাধীনের পূর্ব পর্যন্ত বাংলাদেশে মাত্র ২টি জেলায় চা আবাদ হতো। একটি সিলেট জেলায়, যা সুরমা ভ্যালি নামে পরিচিত ছিল, আর অপরটি চট্টগ্রামে হালদা ভ্যালি নামে পরিচিত। বর্তমানে বৃহত্তর সিলেটের সুরমা ভ্যালিকে ৬টি ভ্যালিতে ভাগ করা হয়েছে। সেগুলো হলো লস্করপুর ভ্যালি, বালিশিরা ভ্যালি, মনুদলই ভ্যালি, লংলা ভ্যালি এবং নর্থ সিলেট ভ্যালি। এবং হালদা ভ্যালিকে চট্টগ্রাম ভ্যালি নামে নামকরণ করা হয়েছে। দুটি পাতা একটি কুড়ির অঞ্চল বলা হয় সিলেটকে, কারণ সিলেট এবং মৌলভীবাজারে দেশের সবচেয়ে বেশি চা বাগান অবস্থিত। তবে আপনি কি জানেন, দেশের প্রথম চা বাগানটি কিন্তু চট্টগ্রামে ১৮৪০ সালে প্রথম কাজিরডরি এলাকায় কুন্ডুদের বাগান নামে চা বাগানটি প্রতিষ্ঠিত হয়। তবে সেটি খুব বেশি দিন স্থায়ী হয়নি। পরে ১৮৫৪ সালে সিলেটে মালিনীছড়া চা বাগান দিয়ে কিন্তু বাণিজ্যিকভাবে চা উৎপাদন শুরু হয় দেশে। এই বাগানে প্রায় ২৫০০ শ্রমিক কাজ করেন। এর মধ্যে ৭০% বেশি নারী শ্রমিক। তাদেরই একজন ২৫ বছর বয়সী জেসমিন। তার জীবন সংসার সবই এই বাগানকে ঘিরে। এই চা গাছে হয়েছে আমাদের সব কিছু। আমরা যদি চা পাতা তুলি, এটা দিয়ে আমাদের উপার্জন করি, এটা দিয়ে আমাদের সংসার চলে। আমাদের ছেলে মেয়ের থেকে আমরা চা গাছকে খুব ভালোবাসি। আমাদের চায়ের কোয়ালিটিটা যদি ভালো হয় তাহলে আমাদের মালিকের জন্যও ভালো। আমরা যদি মালিককে ভালো রাখতে পারি তাহলে মালিকও আমাদেরকে ভালোভাবে রাখতে পারি। প্রতিদিন সকাল ৭টার পরই বাগানে কাজ শুরু করেন শ্রমিকরা। মাঝে ১ ঘন্টার বিরতি সহ পাতা সংগ্রহ চলে বিকেল ৫টা পর্যন্ত। দিনে পাতা তুলি কত সময় ১৫০ কেজি, তারপরে বেতন পাই ৬০০, ৭০০ একদিন এরকম। তারপরে সংসার এগুলো দিয়ে চলে আর কি। আর সপ্তাহ দিনে বেতন পাই ৩০০০, ৪০০০ এরকম পাই। ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গেলাম বাগানের ম্যানেজার মহসিন হোসেনকে। মহসিন ভাই, আপনার কাছ থেকে বাগান সম্পর্কে জানতে চাই, আপনি কীভাবে উৎপাদন করেন এবং বাগানে শ্রমিকরা আসলে কীভাবে কাজ করে, কিভাবে পাতা সংগ্রহ করে, আমাদেরকে যদি বলেন। এখানে 2টি পাতা রয়েছে এবং একটি কুড়ি রয়েছে। এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি। এই পাতাটা নেওয়ার জন্য আমরা মূলত চেষ্টা করি। এখানে ধরেন বড় কিছু পাতা আছে, এই পাতাগুলো তো নিশ্চয়ই চার জন্য উপযোগী না। জি না, মানে শুধুমাত্র এই উপরের যেই কচি যে পাতা, 2টি পাতা এবং একটি কুড়ি, এইটি নেওয়া হয়। জি। তার মানে বড় পাতাগুলো আসলে কাজে আসে না। এবং এই কুড়ি তুলে ফেলার পর কতদিন পরে আবার নতুন কুড়ি আসে? এটা একবার এখান থেকে নেওয়ার পরে 1 সপ্তাহ পর, 6 দিন থেকে 7 দিন পরে আবার একই গাছে আবার রাউন্ড আসে। 7 দিন পর আবার আমরা একই গাছ থেকে আবার পাতা নেই আর কি। 7 দিন পরে এটা 2টি পাতা একটি কুড়ি এই সাইজে চলে আসে। আচ্ছা, একটি গাছের বয়সকাল কত থাকে, মানে কত বছর এটি ফলন দিতে পারে? এটা প্রায় 50 বছর। 50 বছর। তার মানে হচ্ছে আপনার এই বাগানে
চা বাগানে হচ্ছে একবার গাছ রোপণ করার পরে আসলে শুধুমাত্র পরিচর্যার দরকার হয়, বারবার গাছ লাগানোর দরকার হয় না। এক্স্যাক্টলি, কারণ এটি 50 বছর পর্যন্ত ফলন দিতে থাকে। যে এখানে শুধু পরিচর্যা, এখানে বিশেষ করে ম্যানুয়ারিং, স্প্রেইং, তারপরে সিকলিং, এই ধরনের কাজগুলো এখানে, আবার ড্রেনিং। যেমন চা গাছে আমরা একটা জিনিস বলে রাখা ভালো, এখানে ওয়েদারটা মূলত যে সমবাহন যে ওয়েদারটা, এই ওয়েদারটা মূলত এখানে থাকে সবসময়। চা বাগানে আমরা যে শেডটিগুলো দেখি, এখানে যে শেডটিগুলো দেখি, এখানে হালকা ছায়া এবং হালকা রৌদ্র, এটা খুবই প্রয়োজন। আর ড্রেনেজ ব্যবস্থাটা, ড্রেনেজ, যেমন এখানে ড্রেনেজ খুবই কম্পালসারি, খুবই গুরুত্বপূর্ণ। মানে পানি জমা যাবে না, কোনো কারণে পানি জমা যাবে না, কারণ পানি জমলে এটা চা গাছের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং চা গাছ মারা যাবে। মানুষ চায় তার তারুণ্য ধরে রাখতে, চা তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হালদা ভ্যালি টি এস্টেট খুব অল্প সময়ের মধ্যে প্রাকৃতিকভাবেই চা উৎপাদন করবে, যা দেশের ভোক্তাদের জন্য স্বাস্থ্য সুবিধার একটা নতুন মাত্রা যোগ করবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এই প্রাকৃতিকভাবে উৎপাদিত চায়ের কারণবশত আমাদের চায়ের নতুন ভ্যালু অ্যাড করবে। চা বাগানের শ্রমিকদের জন্য দৈনিক 170 টাকা মজুরি নির্ধারণ করে দিয়েছে সরকার। 2013 সালে এই মজুরির পরিমাণ ছিল 69 টাকা। একজন শ্রমিক দৈনিক 25 কেজি পাতা সংগ্রহ করবেন, সেই হিসেব করেই এই মজুরি নির্ধারণ করে সরকার। সেই হিসেবে প্রতি কেজি পাতা তোলার জন্য 6 টাকা 80 পয়সা পান শ্রমিকরা। তবে এই বাগানে দেখা গেল প্রতিদিন গড়ে 60 থেকে 100 কেজি পর্যন্ত পাতা তুলতে পারেন একজন শ্রমিক, যেখান থেকে তাদের দৈনিক আয় দাঁড়াচ্ছে 400 থেকে 680 টাকা পর্যন্ত। প্রতিদিন একজন শ্রমিক 100 থেকে 120 কেজি পাতা সংগ্রহ করে। সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত তাদের এই পাতা সংগ্রহ চলে। দিন শেষে ওজন করে তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হয়। চা বাগানে যারা শ্রমিক, দে আর দি অ্যাসেট টু দি কোম্পানি, সেই জন্য তাদেরকে বাড়িঘর করে দিই, তাদের স্যানিটেশন, তাদের হেলথ কেয়ার, এবং তাদেরকে রেশন দেওয়া হয় সাবসিডি প্রাইস। চেষ্টা করতেছি টু গিভ দেম মোর বেটার লিভিং। দিন শেষে বাগান থেকে সংগৃহীত পাতা ওজন করে নিয়ে যাওয়া হবে কারখানায়। সেখানে পাতা গুঁড়ো করে কিভাবে চা তৈরি করা হয় সেটির পুরো প্রক্রিয়া আপনাদের দেখাবো, তবে বিরতির পর। দর্শক, পূবালী ব্যাংক পিএলসি ঈদ স্পেশাল বিজনেস এক্সপ্রেসের সময় হলো একটা বিরতির। ফিরবো একটু পর, আশা করি সাথেই থাকবেন। আমরা আছি চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা ভ্যালি চা এস্টেটের চা তৈরির কারখানায়। বাগান থেকে সংগৃহীত সবুজ পাতা এখানে এসে নানান প্রক্রিয়ায় গুঁড়ো চায়ে রূপান্তরিত হচ্ছে। আমরা এখন সেই প্রক্রিয়ায় আপনাদের দেখাবো। সবুজ পাতা থেকে গুঁড়ো চা হতে 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগে। চা তৈরির এই প্রক্রিয়া খুব একটা জটিল নয়। গার্ডেন থেকে পাতাটা আসার পরে আমরা লিফ হাউসে সংরক্ষণ করি। লিফ হাউসে পাতার ময়েশ্চার কমানো আমরা ট্রাফ ইউজ করি, যে ব্লুয়ার। তারপরে আমরা সেটা প্রসেসিংয়ে নিয়ে আসি। প্রসেসিংয়ে আনার পরে সিএফএমে নিয়ে যাই। সিএফএমে সেটাকে ফার্মেন্টেশন বা গাজানো বলে বাংলাতে। এরপরে ওখানে একটা টাইম সেট করা হয়, ওয়েদারের উপরে ডিপেন্ড করে। এরপরে আমরা ওটাকে নিয়ে যাই ড্রায়ারও আমরা অয়েল ফায়ার করে যতটুকু গুড করা যায় মিট্টি তৈরি করে শর্টিংয়ে নিয়ে যাই। এবং শর্টিংয়ে নেওয়ার পরে সেখানে বিভিন্ন ম্যাশ আছে, বিভিন্ন ম্যাশ দিয়ে বিভিন্ন সাইজের চা গ্রেড তৈরি হয়। 9টা পর্যন্ত গ্রেড হয়, কিন্তু আমরা ডিসপাস করি 7টা গ্রেড, যেমন জিবিওপি, বিওপি, ওএফ, পিএফ, ডিএম, সিডি। এখান থেকে সিডিটা খুবই ভালো ভ্যালু, এটা 300 থেকে 350 টাকা পর্যন্ত সেল হয়। আমরা পার ডে 5000 কেজি মেট্টি তৈরি করি, যেমন 30,000 বা 35,000 গ্রিন লিফও আমাদের ট্রাফে আসে। আসলে সব একই পাতা থেকে চা তৈরি হয়, সবগুলোই ভালো। আমি বলবো না যে এটা ভালো এটা খারাপ, তবে মার্কেটের ডিমান্ড অনুসারে কোনো গ্রেডের দাম বেশি হয়, কোনো গ্রেডের দাম কম হয়।
মূলত সরকারের কাছ থেকে জমি ইজারা নিয়ে চা বাগান পরিচালনা করে থাকেন উদ্যোক্তারা। দেশের মোট 6টি জেলার 61,602 হেক্টর জমিতে চায়ের চাষ হয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে বেশি 61% চায়ের জমি মৌলভীবাজার জেলায়। উৎপাদনের দিক থেকেও এগিয়ে মৌলভীবাজার জেলা। 2022 সালে যত চা উৎপাদন হয়েছে তার 60%ই এই জেলায়। প্রায় 26% চা আসে হবিগঞ্জ জেলা থেকে। 6.5% করে চা উৎপাদন করে সিলেট ও চট্টগ্রাম জেলা। সব মিলে ওই বছর 7,54,00,000 কেজির বেশি চা উৎপাদিত হয়েছে দেশে। Tea consumption is also an indicator to the national development. গত 3-4 বছর আগে, তার আগে 10 বছর বাংলাদেশ ওয়াজ এক্সপোর্টিং কান্ট্রি থেকে ইম্পোর্টিং কান্ট্রিতে পরিণত হয়েছিল। যারা প্রডিউসার তারাও মোটামুটি একটা ভালো প্রফিট পাইছে ওই সময় হওয়াতে তারাও দে ইনভেস্টেড দি মানি। গত 10 বছরে দেশে চায়ের উৎপাদন বেড়েছে প্রায় 50 ভাগের মতো। অতীতের সব রেকর্ড ভেঙে 2023 সালে দেশের 168টি চা বাগান এবং ক্ষুদ্রায়তন চা বাগান থেকে 10,29,00,000 কেজি চা উৎপাদিত হয়। চা আইন মেনে উৎপাদিত চায়ের 75 ভাগই নিলামের মাধ্যমে বিক্রি করেন বাগান মালিকরা চট্টগ্রাম ও শ্রীমঙ্গলে 2 চা নিলাম কেন্দ্রে। চিটাগাংয়ে হচ্ছে অকশনটা হচ্ছে সোমবারে, আর শ্রীমঙ্গলে হয় বুধবারে। আর শ্রীমঙ্গলে হয় মাসে 2 বার, আর চট্টগ্রামে তো প্রতি সোমবার অন্তর হচ্ছে। ওইখানে বিগ বায়ার মধ্যে আছে ইস্পাহানি, আবুল খায়ের, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, এইভাবে অনেক বায়ার আছে। যার পছন্দ উনি ওইটাতে বিট করবে। প্রতিটা চাই আপনার লিকার রেটিং অনুযায়ী, তারপরে হচ্ছে এটার কালার অ্যাপিয়ারেন্স, বিভিন্ন কিছু অনেকগুলো মেকানিজম আছে, এগুলোর উপর বেস করে ব্রোকাররা একটা রেটিং ফিক্স করে দেয়। তবে উৎপাদন বাড়লেও নিলামের দর কম থাকায় চা বিক্রি করে লোকসান গুনছেন বাগান মালিকরা। 2023 সালের নিলামে প্রতি কেজি চায়ের সরকার নির্ধারিত সর্বনিম্ন দাম ছিল 190 টাকা। বিপরীতে উৎপাদন খরচ হয় গড়ে 217 টাকা। শুধু চা দিয়ে চা বাগান বাঁচবে না আগামীতে। হ্যাঁ, সেই জন্য এখানে কিছু ডাইভার্সিফিকেশন দরকার। ডাইভার্সিফিকেশনের মধ্যে কী আছে? একটা হইল আদার এগ্রিকালচার ক্রপ, প্রোডাকশন করার জন্য পারমিশন দিতে হবে। সেকেন্ডটা হইল গভর্নমেন্ট যদি চা বাগানগুলোকে অ্যালাউ করে ট্যুরিজমের ইয়ের মধ্যে আনে, যেটা ইন্ডিয়াতে অলরেডি চালু আছে, শ্রীলঙ্কাতে চালু আছে। এটা করলে দেন এটা দেশের জনগণের একটা বিনোদনের একটা ব্যবস্থা হইল এবং চা বাগানগুলোকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিল। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে 2023 সালে চা রপ্তানি করে আয় হয়েছে $23 লাখ কিছু বেশি। অথচ চায়ের বিশ্ববাজারের আকার প্রায় $50 বিলিয়ন 2023 সাল নাগাদ, যা প্রায় $100 বিলিয়ন পৌঁছাবে বলে পূর্বাভাস রয়েছে। সম্ভাবনা থাকা সত্ত্বেও নানা প্রতিবন্ধকতার কারণে বিশাল এই বাজার দখলে নিতে পারছে না বাংলাদেশ। হোয়াট এভার টি উই আর প্রডিউসিং হোল অফ বাংলাদেশ, এগুলো যদি আমরা একই স্ট্যান্ডার্ডের কোয়ালিটিতে আনতে পারি তখন আমার এক্সপোর্ট মার্কেটটা ধরতে সুবিধা হবে। এবং আমি আর একটা রিকোয়েস্ট করবো, যদি সরকার এক্সপোর্টের জন্য সাবসিডিটা বাড়াই দেয়, ইনসেন্টিভটা, এটা একটা বিরাট একটা করবে। চা বাগানের মানুষগুলোর জীবন খুবই সাধারণ, চাহিদাও কম। দিনভর চা সংগ্রহ শেষে বাড়ির উঠোনে বসে গানের আসর। বাঙালিদের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও কাজ করে এখানে, তাই তাদের ভাষাতেও রয়েছে বৈচিত্র্য। চা নিয়ে প্রতিটি মানুষের জীবনে আছে কত গল্পগাথা, স্মৃতি আর বৈচিত্র্যময় অনুভূতি। চায়ের প্রতি এমন আবেগ আর ভালো লাগায় বাংলাদেশে চাকে 1 নম্বর পানীয়তে স্থান করে দিয়েছে। তবে সব ছাপিয়ে এর বাণিজ্যিক সম্ভাবনার দিকে নজর দিতে হবে সরকারি বেসরকারি সব মহলকে। চা শুধু অর্থকরী ফসলই নয়, এর রয়েছে ব্যাপক রপ্তানি সম্ভাবনাও। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে বেসরকারি উদ্যোক্তাদের পাশাপাশি প্রয়োজন সরকারের নীতি সহায়তাও। তাহলেই দেশের অর্থনীতির সাথে বদলে যাবে এই শিল্পের সাথে জড়িত মানুষগুলোর জীবনও। সেই প্রত্যাশায় আমি হোসাইন শাহাদাত আজ বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে ঈদ মোবারক।